নমস্কার। রামনারায়ণ বাঘাল এই নামটি গতকালের আগে আপনারা কখনো শুনেছেন কিনা জানি না। আমি অন্তত শুনিনি। শোনার কোনো কারণও ছিল না, কারণ ইনি একজন নগণ্য শ্রমিক ছত্তিশগড়ের। কাজ করতে গিয়েছিলেন কেরালায়। গতকাল আমি এই নামটা প্রথম শুনি। তার কারণ কি? কারণ একে বাংলাদেশি আখ্যা দিয়ে থেঁতলে পিটিয়ে খুন করা হয়েছে কেরালায়। হ্যাঁ, উনি বাঙালি ছিলেন, বাংলা ভাষায় কথা বলতেন এবং দস্তুর মতো হিন্দু। উন্মত্ত জনতা ওখানে বাংলায় কথা বলতে শুনে বা সন্দেহ করে কিছু একটা তাকে ধরে পা থেকে মাথা অবধি থেঁতলে দেয়, পিটিয়ে মেরে ফেলে এবং তার ভিডিও ছড়িয়ে দেয় ইন্টারনেটে। কারণ একটাই, তিনি বাংলা ভাষায় কথা বলতেন এবং তিনি যদিও ভারতীয়, যদিও হিন্দু, কিন্তু গদি মিডিয়ায় এসব পাবেন না। গদি মিডিয়ায় কয়েকদিন ধরে আপনারা কি পেয়েছেন? দীপু দাসের খবর পেয়েছেন, আরেকটা মর্মান্তিক মৃত্যু, সেও বাঙালি, সংখ্যালঘু বাঙালি, হিন্দু বাঙালি বাংলাদেশের, তাকে উন্মত্ত জনতা একইভাবে পিটিয়ে মারে, সেই খবর আপনারা পেয়েছেন, সেটাও মর্মান্তিক, আমরাও সেই খবর দিয়েছি। কিন্তু এই গদি মিডিয়াকে দেখলে ঘেন্না হয়, কারণ এই দীপু দাসের মর্মান্তিক মৃত্যুকে কার্যত এরা বিক্রি করছে। একদল তাকে খুন করেছে, আরেক দল সেই পোড়া মাংস বেচছে। কেন বললাম? কারণ রামনারায়ণের খবরটা আপনারা পাবেন না, দীপু দাসের খবর মহা সমারোহে পেয়েছেন। কারণ সেটা ওদের কাজে লাগে, একটা জিনিস প্রচার করতে কাজে লাগে, হিন্দু খতরে মে। এই কথাটা কেন বলছি? কারণ রামনারায়ণের খবর নেই, কিন্তু একদিনের মধ্যে যে কোনো গদি মিডিয়া, খবরের কাগজ থেকে শুরু করে মিডিয়া চ্যানেল পর্যন্ত যদি দেখেন, সেখানে মহা সমারোহে এসে গেছে লগ্নজিতার উপর তথাকথিত মোল্লাদের হেনস্থার কাহিনী। তার আবার বিপুল কাটতি। লগ্নজিতা মানে লগ্নজিতা চক্রবর্তীর কথা বলছি। তিনি একজন বাঙালি গায়িকা। বেশ কিছুদিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি, আবার এইটার পরে তিনি লাইমলাইটে চলে এসেছেন এবং তার ওই খবরের বিপুল কাটতি। হয়েছেটা কি ছোট্ট করে বলে দেওয়া দরকার না? গায়িকা লগ্নজিতা পূর্ব মেদিনীপুরের একটা স্কুলে গিয়ে গান করছিলেন, জাগোমা জাগোমা বলে একটা গান, আমি সেটা শুনিনি কী গান, সেটা তিনি গাইবার চেষ্টা করছিলেন। তো সেখানে অভিযোগ অনুসারে মেহবুব মল্লিক নামে এক স্কুল মালিক এসে স্টেজে উঠে তাকে সেকুলার গান গাইতে বলে। তো এতে হইচই বেঁধে যায়। এর থেকে বড় ঘটনা আর কিছু ঘটেনি যেন পৃথিবীতে। গদি মিডিয়া এসে খুঁজে পায় চারদিকে বাংলাদেশ হয়ে যাচ্ছে হিন্দু খতরে মে, থানায় নালিশ হয়, মেহবুব মল্লিক খুব চটপট গ্রেপ্তার হন এবং লগ্নজিতা, আমি দেখলাম যে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং নানা ইন্টারভিউ লগ্নজিতার একদিন দেখা না গেলেও এই ঘটনার পর দেখা যাচ্ছে তিনি তাতে বলেছেন যে ছাড়া যেন না পায়, গ্রেপ্তার হয়েছে ঠিক আছে এবং কিন্তু ছাড়া যেন না পায়। তো রামনারায়ণের খবর আপনি জানেননি, কিন্তু এইটা আপনি পড়বেন, এইটা আপনি জানবেন, এইটা আপনি দেখবেন। তার কারণ একটাই, যেটা প্রথমে বলছিলাম, যে কারণে গদি মিডিয়াকে দেখলে এখন ঘেন্না হয়। কারণ হচ্ছে এই কাহিনীতে হিন্দুরা খতরে মে। তো মুসলমান দুর্বৃত্তদের হাতে হিন্দুরা খতরে মে তো বটেই, এবং সেই মুসলমান দুর্বৃত্ত গদি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী যে আবার মমতাজ বেগমের লোক, এবং তার সঙ্গে যেটা আরও উল্লেখ্য, যে লোকটি আবার কিন্তু সেকুলার গান শুনতে চায়। অর্থাৎ খুব সহজ কথায় পুরো জিনিসটা গদি মিডিয়া এবং হিন্দুত্ববাদীদের লাইনের একদম কাছাকাছি, যে সেকুলার এবং মোল্লা উভয়ের হাতেই হিন্দুত্ব কিন্তু বিপদে, খতরে মে। এবং এটাও আপনাকে বারবার শোনানো হবে, বিভিন্ন ছুতোয় শোনানো হবে, কারণ এটাই হচ্ছে একটা তৈরি টেমপ্লেট। এবং মজা হচ্ছে, এই টেমপ্লেটটা শুধু ভারতবর্ষের বা পশ্চিমবাংলার নয়, এটা কিন্তু বাংলাদেশেরও চালু টেমপ্লেট। বাংলাদেশেও আপনারা যদি মনে করতে পারেন, আক্রমণটা কিন্তু শুরু হয়েছিল ভারত অর্থাৎ হিন্দুস্তান, ভারতপন্থী হাসিনা অর্থাৎ প্রায় হিন্দু হাসিনা, এবং আমাদের সেকুলারিজম চাইনা, পাশ্চাত্য সেকুলারিজম একটা বিভৎস খারাপ জিনিস, ওটা আমাদের চাইনা, এই বলে তাত্ত্বিকভাবে শুরু হয়েছিল। ফরহাদ মাজার থেকে শুরু করে হাদি পর্যন্ত যে বিবর্তন, তত্ত্ব থেকে প্রয়োগের বিবর্তন। তো তাত্ত্বিকদের টেমপ্লেটটা ছিল কি না, ধর্ম চাই না, ধর্ম চাই, সেকুলারিজম একেবারে চাই না। তো এইখানেও সেটা একদম হুবহু মিলে যায়, একেবারে সব শেয়ালের এক রায়, এপারের শেয়াল হোক ওপারের শেয়াল হোক। তো রামনারায়ণের খবর আপনি পাবেন না, কারণ তার লাশ, তার দুর্ভাগ্যজনক মৃত্যু, তার নৃশংস হত্যা, সেটা এই টেমপ্লেটের একদম উল্টো দিকে। তাই রক্ত বমি করে করে মরে গেলেও তার খবর আপনি পাবেন না। লগ্নজিতার অনুষ্ঠানে কোনো এক মুসলমান কি বললেন, সেটা কিন্তু সাত কাহন করে শুনবেন। তা একটা কথা এখানে বলে নেওয়া ভালো, যে এই যে কথাগুলো বলছি তার মানে এই নয় যে লগ্নজিতার কথায় বিশ্বাস করছি না, বরং উনি যা বলেছেন আপাতত অক্ষরে অক্ষরেই বিশ্বাস করছি, যে যতক্ষণ না পর্যন্ত উল্টো কিছু খবর পাচ্ছি।
তো উনি কি বলেছেন, উনি বলেছেন উনি মঞ্চে গান গাইছিলেন, এই জাগো মা নামক গানটা, সেটা কি আবারও আমি জানি না। গাইবার পরই একজন মারমুখী হয়ে উঠে আসেন স্টেজে, মারেননি, ওর 6 ইঞ্চি দূরে চলে আসেন তিনি, 6 ইঞ্চি দূরে এসে কি বলছিলেন সেটা বলেননি। তারপর আসা মাত্রই কিছু লোক তাকে টেনে নিয়ে চলে যায়। যাবার সময় সেই লোকটি তুই তোকারি করে বলে, জাগোমা অনেক হয়েছে, তুই কিছু সেকুলার গান গা, তুই তোকারি করে। বাক্যটা হুবহু এই নয়, কিন্তু মোটামুটি এই কথাই বলে। তো শুনে লগ্নজিতা গান থামিয়ে দেন, বেরিয়ে এসে থানায় অভিযোগ করেন। এবার এটা আমি পুরো বিশ্বাস করছি, রামনারায়ণের সঙ্গে এই হেনস্থার কোনো তুলনা করব না, করার কোনো কথাও নেই, কারণ দুটো আলাদা ঘটনা। তো ওটা যে অনেক মর্মান্তিক সে নিয়ে কোনো সন্দেহ নেই, এবং এখানে কোনো ফিজিক্যাল শারীরিক ঘটনা ঘটেনি, সেটা আপনারা জানিয়ে রাখছি। তো এটা অবিশ্বাস করিনি, বর্ণে বর্ণে প্রত্যেকটা কথা সত্যি হওয়ায় খুবই সম্ভব, যদিও আমি জানি না সত্যি কিনা, কিন্তু অবিশ্বাস করছি না। তো কারণ কেন করছি না, কারণ শ্রোতারা যে কোনো জলসাতেই পছন্দের গান গায়, নইলে চেঁচামেচিও করে, এটা একটা চালু কালচার হয়ে গেছে, এবং বহু ক্ষেত্রেই ভয়াবহ অসভ্যতাও হয়। মফস্বলের স্থানীয় যে দাদারা এই সব জলসা টলসা করেন, তাদের দাদাগিরিও কিছু নতুন নয়, এবং দাদাও হতে হবে না, মফস্বলও হতে হবে না। আমি শহরে একটা কলেজে পড়তাম, তখনও অঞ্জন দত্ত অনামী ছিলেন, তো তাকে এরকম আওয়াজ দিয়ে দর্শকরা স্টেজ থেকে নামিয়ে দেয়, একদম নিজের চোখে দেখেছি। তার একদম অনেক কাল আগেকার কথা সেটা, একদম সাম্প্রতিককালে একজন সাম্প্রতিক শিল্পীকে জয় শ্রীরাম বলে হুঙ্কার দেওয়া হচ্ছিল অনুষ্ঠানের মাধ্যমে, সেটাও আমরা জেনেছি। তো এর থেকে বাড়াবাড়ি হওয়া অসম্ভব নয়। যদি বাড়াবাড়ি মনে হয় তাহলে পুলিশে যাওয়া একদম ঠিক আছে, যদিও শারীরিকভাবে কোনো নিগ্রহ হয়নি, এবং আমি মনে করি শিল্পীদের স্টেজ থেকে অনেকটাই নিয়ন্ত্রণ রাখা উচিত, এবং পাবলিক ফিগারদের অনেক কিছু গায়ে না মাখা উচিত। কিন্তু তারপরে উনি যদি মনে করেন যে উনি বিপদের সামনে হতে পারতেন, বিপদের আশঙ্কা করেছিলেন, তো পুলিশের কাছে গেছেন, সেটাও একদম ঠিক আছে। এ পর্যন্ত অস্বাভাবিক বিশেষ কিছু আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যেটা নিয়ে আমার সমস্যা, যেটা অস্বাভাবিক, যেটা চূড়ান্ত অস্বাভাবিক, সেটা হলো পূর্ব মেদিনীপুরের কোনো একটি স্কুলে জনৈক শিল্পী, যিনি তেমন প্রচারের আলোতেও নেই, তাকে কোনো একজন দর্শক এসে অপমান করছেন এবং সেকুলার গান গাইতে বলছেন। তো সেইটা মুহূর্তের মধ্যে গদি মিডিয়া এসে গেল, এবং শুধু এসে গেল তা নয়, হিন্দু খতরেমের রূপ নিয়ে একটা রাজনৈতিক চেহারা নিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। তো কথা খুব পরিষ্কার, যেটা একদম যৌক্তিকভাবে বলছি আমি, যেটা এমনি এমনি হয় না, এর পিছনে একটা খুব সুনির্দিষ্ট পরিকল্পনা অবশ্যই কাজ করছিল। তো প্রসঙ্গত দেখলাম যে লগ্নজিতাকে কেউ একজন প্রশ্ন করেছেন কোনো একটা মিডিয়াতে, যে তিনি বিজেপিতে যাচ্ছেন কিনা। তো লগ্নজিতা কিন্তু সরাসরি না একদম বললেন না, 6 মাস অপেক্ষা করতে বললেন। হয়তো এই প্রচারের পর খুবই সম্ভব 6 মাস পরে তিনি দেখলাম যে তিনি একটা কোনো আসনে দাঁড়িয়ে গেলেন, খুবই সম্ভব, নাও হতে পারে। ওর যে জবাবের ভঙ্গি, সেটা শুনে আমার এরকম মনে হয়েছে। তো যাই হোক, আমি দুটো কথা বললাম, যে একটা হচ্ছে যে গদি মিডিয়ার আচরণ চূড়ান্ত অস্বাভাবিক, অথবা অস্বাভাবিক বলছি কেন, এটাই ওদের হবার কথা। আর দুই হচ্ছে লগ্নজিতার কথা আমি একেবারেই অবিশ্বাস করিনি, কিন্তু যে ঘটনাটা কেরালায় ঘটেছে রামনারায়ণের উপরে, সেটা অনেক বেশি নৃশংস, সেটা প্রচারের আলোয় আসা উচিত ছিল। এর নৃশংসতা যেটা আমাকে নাড়াচ্ছে, আপনাকে নাড়াচ্ছে, সেটা মানুষের জানার কথা ছিল। তো কথা হচ্ছে আসেনি কেন? তো ঘটনা ঘটার পিছনে রাজনীতি থাকে, যে কোনো ঘটনা ঘটলে তার পিছনে সূক্ষ্ম হোক, পরোক্ষ হোক, প্রত্যক্ষ হোক, কোনো রকমভাবে রাজনীতি থাকে, এবং ঘটনাকে যে চেপে দেওয়া হয় তার পিছনেও রাজনীতি থাকে। আর একটা ব্যাপার হয় এই দুটো ছাড়াও, সেটা হলো কোন ঘটনাকে বলার সময় কতটা জোর দেব, কোনটাকে চেপে দেবো, কতটাকে দেব না, এইটা কিন্তু সব থেকে বড় রাজনৈতিক কৌশল। তো বাংলাদেশে দীপু দাসকে ধর্ম অবমাননার অভিযোগে, মিথ্যে অভিযোগে পিটিয়ে কুপিয়ে পুড়িয়ে মারা হয়েছে কয়েকদিন আগে। সেটা আমাদের ভারতীয় মিডিয়া হই হই করে প্রচার করেছে, করারই কথা, ফোকাস অত্যন্ত বেশি দিয়েছে, দেবারই কথা। এবং একদিনের মধ্যে, দুদিনের মধ্যে একইভাবে একটি বাঙালি ছেলে রামনারায়ণ, তাকে একইভাবে কেরালায় বাংলাদেশি সন্দেহে পিটিয়ে গণপিটুনি দিয়ে থেঁতলে মারা হয়েছে গতকালই। কিন্তু মিডিয়ায় সেটা নেই, যদিও ভারতবর্ষের ঘটনা, যদিও হিন্দু, কিন্তু মিডিয়ায় সেটা নেই। দেখবেন তার পরিবর্তে মিডিয়া ছেয়ে আছে একজন বাঙালি শিল্পীকে, যিনি ততটা প্রচারের শিরোনামে ছিলেনও না, তাকে সেকুলার গান গাইতে বলে তথাকথিত হেনস্থা করার খবরে। যেন এটার থেকে বড় জিনিস বাঙালি জীবনে আর কিছু ঘটেনি। এই জন্যই বারংবার তুলনাটা আমি করছি। ফলে কোনটা চেপে দেবো, কোনটায় ফোকাস করব, এটা কিন্তু ওদের এজেন্ডার উপর সম্পূর্ণ নির্ভরশীল। ওদের দেখাতে হবে
যে হিন্দু খতরে মে, তার জন্য যেগুলো বলা দরকার তাকে শতগুণ জোর গলায় বলবো, প্রচার করবো। এই জন্যই বলছিলাম দীপু দাসের পোড়া মাংসকে এরা বিক্রি করছে। এবং কেরালা, বাঙালি, এইসব কিন্তু ওদের জীবনে কোথাও নেই, গোবলয়ের জীবনে কোথাও নেই। ওদের লক্ষ্য হচ্ছে বাংলা দখল করা। কেরালা, বাঙালি এসব আবার কি? এসব তো ভিন গ্রহের জীব। তো এইটা কিন্তু ওরা চুপি চুপি করছে এমন না, আমাদের চোখের সামনে চোররা চুপি চুপি করে, ডাকাতরা বুক বাজিয়ে এসে ডাকাতি করে যায়। তো এইটা ওরা গদি মিডিয়া সজোরে বুক বাজিয়ে করছে, করে থাকে, এবং এটা এমন সজোরে পরিবেশন করা হয় এবং করছে যে বিশ্বাস করতে ইচ্ছে করে। তো শুধু গদি মিডিয়া করে তা তো নয়, গদি মিডিয়ার সঙ্গে ঢাক ঢোল বাজানোর জন্য আরও অনেক লোক আছেন। গদি মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে, এবং আমাদের কিছু কিছু বুদ্ধিজীবী আছেন যারা প্রচণ্ড প্রতিবাদী বলে পরিচিত, কিন্তু বাঙালির পক্ষে তাকে কিচ্ছু বলতে দেখবেন না। একমাত্র বিজেপির পক্ষে যদি কিছু যায় সেই নিয়ে তারা সোচ্চার হন, এবং এক্ষেত্রেও কিছু কিছু প্রতিবাদী মুখ তথাকথিত, আমি নাম করব না, তারা গলা খুলেছেন। তো এদের ক্ষেত্রে কথাটা খুব সত্যি যে বিজেপি হলে হোক, হিন্দুত্ববাদী হলে হোক, ওই একটু আধটু মানিয়ে নেওয়া যাবে। কিন্তু আসল কথা হচ্ছে যে এখানে পশ্চিমবঙ্গে হিন্দুত্ব এসে গেলেও কিছু এসে যায় না, কিন্তু প্রতিবাদটা করতে হবে যাতে নিজেদের কোনো বিপদ না হয়, গদি মিডিয়ার পক্ষে যেন থাকা যায়। তো এরা মূলত গদি মিডিয়ার লেজুড় বৃত্তি করেন, ফলে গদি মিডিয়াকে যদি দেখে ঘেন্না হয়, এরাও পোড়া মাংস বিক্রি করছেন। এদের দেখলেও ঘেন্না ছাড়া আর কিছু এখন হয় না। কারণ ওই যে বললাম, অনেকে আবার প্রতিবাদী বলে পরিচিত, কারণ অনেকে বললাম যে মানুষ বারবার ভুল করে না, একবার ভুল করতে পারে, একবার ভুল বোঝাবুঝি হতে পারে, একটা জিনিস তাকে আলোড়িত করতে পারে, কিন্তু বারংবার একই ভুল যারা করে চলতে থাকেন তাদের পিছনে অন্য একটা উদ্দেশ্য আছে। তো যাই হোক, এই সমস্ত কারণে বেশ কিছু লোক সেটা বিশ্বাসও করেন। তো এতটাই এক্ষেত্রে বিশ্বাস করেছেন, এতটাই আলোড়িত হয়েছেন যারা বিশ্বাস করেছেন, তাদের তো দোষ নয়, কারণ ঘটনাগুলো সত্যিই ঘটেছে, সত্যিই দীপু দাস নৃশংসভাবে খুন হয়েছে। কিন্তু এই যে একটা জিনিসের উপর আলো ফেলা এবং অন্য একটা জিনিসকে অন্ধকারে রাখা, এবং যার উপরে আলো ফেললাম ঠিক নাটকের মতো, ঠিক সিনেমার মতো, যার উপরে আলো ফেললাম তাকে দিয়ে আমি আমার মতো একটা কাহিনী বললাম, কাহিনীটাকে তৈরি করলাম, এইটাকেই আমি বলছি বানিয়ে বলা। তো এই বানিয়ে বলা কথাগুলো তার মানে এই কিন্তু না যে ঘটনাগুলো কিছু ঘটেনি, বানিয়ে বলা হলো গল্পটা, ঘটনা তার পিছনে আছেই। তো এই বানিয়ে বলাগুলো ওরা এমনভাবেই করেছে, এবং তার সঙ্গে ঢাক ঢোল পেটানো লোকেরও কোনো অভাব নেই, যে এইগুলো লোকে এই পরিমাণে বিশ্বাস করছেন যে এমনকি সন্দেহ আকারে, যে কথাগুলো আমি বললাম যে এগুলো এমনকি সন্দেহ আকারেও কেউ প্রকাশ করেনি। তো বস্তুত রাজনৈতিকভাবে যদি বলি, তৃণমূল থেকে বাম সকলেই কিন্তু এটা গিলেছেন। তো ফলে যেটা এখন মোটামুটিভাবে প্রশ্নাতীত সত্য হিসেবে চারদিকে ছড়িয়ে যাচ্ছে গদি মিডিয়া এবং ওই ঢাক ঢোল পেটানো প্রতিবাদী মুখদের কল্যাণে, যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাচ্ছে। তো এই গল্প এগুলো কিন্তু এইভাবেই ছড়িয়ে পড়ে, এবং এইটাই যেটা বলছিলাম গদি মিডিয়ার ঘৃণ্য রাজনীতি। তো আপনি যদি গদি মিডিয়ার বিরুদ্ধে থাকেন, আপনি যদি মৌলবাদের বিরুদ্ধে থাকেন, হিন্দু মৌলবাদ, মুসলমান মৌলবাদ, যা খুশি হোক, মৌলবাদের বিরুদ্ধে যদি থাকেন, আপনাকে কিন্তু প্রথমে গদি মিডিয়াকে চিনতে হবে। গদি মিডিয়া এখানে ভারতবর্ষে হিন্দুত্ববাদী, হিন্দু খতরে মে বলে উত্তেজিত করবে, ওপারে গিয়ে কিন্তু ঠিক উল্টো জিনিস, ওরা যে জিনিস প্রচার করবে, 7 সিস্টার্স দখল করে নিচ্ছে বলে ওপারের মুসলমানদের ওরা উত্তেজিত করবে। তো এই খেলাটা চিনতে হবে যে ওরা কোথায় কি গল্প বলবে, সেটা কিন্তু ঘটনা তার পিছনে কিছু থাকে, একেবারে থাকে না তা নয়, কিন্তু যে গল্পটা বলে সেটার উদ্দেশ্য প্রণোদিত, বানানো এবং হিংসা তৈরির কাজে সম্পূর্ণভাবে নিয়োজিত, নিমজ্জিত। এবং গোবলয়ের যে কাজটা করতে চাইছে, বাংলাকে দখল করতে চাইছে, সেই গোবলয়ের নেতাদের পায়ের বুট চারটা ছাড়া এদের আর কোনো কাজ নেই। তো গদি মিডিয়াকে চিনতে হবে, আটকাতে হবে, নইলে সত্যি সত্যিই কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে। না, ইসলামী বাংলাদেশ নয়, হিন্দুত্ববাদী বাংলাদেশ। এবং ইসলামী হিন্দুত্ববাদী দুটোকেই আমি মৌলবাদী অর্থে ব্যবহার করলাম, নইলে হিন্দুত্ব বা ইসলাম এদের নিয়ে আমার কোনো সমস্যা নেই। তো এইটাকে আটকান। যারা এই ভিডিও দেখলেন অবশ্যই চারদিকে ছড়িয়ে দিন, বেল আইকন টিপুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সাইটে আসুন, মতামত দিন। আসুন, এই যে ভয়ঙ্কর বিপদ সামনে আসতে চলেছে, এর বিরুদ্ধে আমরা একটা সমস্যার হয়ে উঠি। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো
নমস্কার।